টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য রপ্তানিতে সম্প্রতি যে শুল্ক আরোপ করেছে সে বিষয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস পডকাস্টে। ধন্যবাদ। আপনাদের যারা শুনছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, সম্প্রতি আপনি দেখেছেন যে মার্কিন বিশেষ করে ট্রাম্প প্রশাসন তারা আসলে বিশ্বের অনেক দেশের উপরই শুল্ক আরোপ করেছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেটা আরোপ করেছে। আগে যেটি ছিল 15%, এখন সেটি প্রায় 37%। তো স্যার, এটার প্রভাব আমাদের আসলে রপ্তানিতে বা আমাদের অর্থনীতিতে কি হতে পারে বলে আপনি মনে করেন? এখানে আমার মনে হয় যে একটা বিষয় পরিষ্কার করা দরকার। বাংলাদেশের গড় শুল্ক যেটা মার্কিন আমদানিকারকদেরকে দিতে হতো, যখন আমাদের রপ্তানিকারকরা সেখানে মনে করি যে 90%ই তো হলো তৈরি পোশাক আমাদের যা রপ্তানি করি মার্কিন বাজারে। তো যদি আমি সেটাই ধরি তাহলে গড় 15%-এর মতো এই আমদানিকারকদেরকে শুল্ক দিয়ে তারপরে আমাদের এই পণ্য নিতে হতো। সেইটার প্রেক্ষিতে তারা বলছে যে এই শুল্ক দেওয়ার পরও তাদের কেন এত বড় একটা বাণিজ্য ঘাটতি আছে। সেটার জন্য তারা মনে করে যে অতিরিক্ত শুল্ক আরোপ করা দরকার হলো 74%, কিন্তু তারা এখন 37%-এর মতো অতিরিক্ত শুল্ক আরোপ করছে। সেটা যদি হয় তাহলে কিন্তু এই 15%-এর সাথে আরো এই 37% যোগ হয়ে এটা তখন কিন্তু 52%-এ দাঁড়াবে। সুতরাং সেইটা আমাদের জন্য তো অবশ্যই একটা বড় ধরনের চাপ সৃষ্টি করবে। আমার এখান থেকে যদি কোনো মার্কিন আমদানিকারক যদি $10 একটা যদি শার্ট ক্রয় করেন, আগে সেখানে 15% ডিউটি দিয়ে তিনি ওইটা $11.5 তিনি সেটা আমদানি করতেন। এখন 52% শুল্ক যদি দেন তিনি, তাহলে এই $10 শার্টটা $15 দাঁড়াবে। সুতরাং অবশ্যই মার্কিন ক্রেতার দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি দেখি বা আমদানিকারকের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, তাহলে এই 37% অতিরিক্ত শুল্ক আরোপের ফলে সেই শার্টটা $11.5 জায়গায় $15 আমদানি মূল্য পড়বে। সুতরাং ভোক্তার দিক থেকে একটা অবশ্যই তার চাহিদার দিক থেকে একটা সংকোচন হবে এবং তার ফলে বাংলাদেশ থেকে এইটার আমদানি তারা কম করবেন। অন্য দিক থেকে তারা এটাও চিন্তা করবেন যে অন্যান্য দেশের সাথে কি অবস্থা। যেমন ভিয়েতনামের উপরে 46% অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। তাহলে ভিয়েতনামের সাথে বাংলাদেশের একটা তুলনামূলক হয়তো সুবিধার জায়গা সৃষ্টি হতে পারে। ক্যাম্বোডিয়ার উপরে 49% করেছেন অতিরিক্ত, সেখানেও কিছুটা হতে পারে। আবার ভারত পাকিস্তানে হলো 27% এবং 29% সেখানে যথাক্রমে। তো তাহলে তাদের আবার আমাদের তুলনায় কিছুটা সুবিধা হয়তো হবে। কিন্তু মূল কথা যেটা হবে যে এরকম ভাবে যখন সবারই আমদানি মূল্য বাড়বে, তখন মার্কিন ভোক্তারা কিন্তু কম আমদানি করবেন। যদি আমি তৈরি পোশাকের কথা বলি, কারণ এইটাই আমাদের জন্য সবচেয়ে বড় রপ্তানি, 90%-এর বেশি। তো সেখানে এই মূল্যটা বৃদ্ধির ফলে কিন্তু একটা চাহিদার সংকোচন হবে এবং তার ফলে সবারই রপ্তানি কমার একটা আশঙ্কা সেখানে এখন কিন্তু সৃষ্টি হয়েছে। সুতরাং প্রতিযোগিতা পরিবেশ কিছুটা কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ হলেও সামগ্রিকভাবে কিন্তু এটা মার্কিন চাহিদার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং তার ফলে সবারই রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত যেটা মার্কিন অর্থনীতিবিদরাই বলছেন অনেকে নাম করা, যে এটার ফলে মার্কিন একটা উচ্চ মূল্যস্ফীতির সৃষ্টি হবে মার্কিন বাজারে, তার ফলে তাদের প্রবৃদ্ধি কমে যেতে পারে এবং সবটার প্রতিফল যেটা হবে যে তাদের আমদানির উপরেও তার একটা সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব পড়বে। এটা হলো 2। 3 নাম্বার যেটা, এই বাণিজ্য যুদ্ধ যদি শুরু হয় তাহলে বৈশ্বিক বাণিজ্য প্রবৃদ্ধি কমে যেতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে। বৈশ্বিক প্রবৃদ্ধি যেটা অর্থনৈতিক সেটা কমে যেতে পারে এবং তার ফলে অন্যান্য দেশেও কিন্তু রপ্তানি কমে যেতে পারে যদি বৈশ্বিক একটা মন্দা সৃষ্টি হয়, যেটা কিন্তু আমরা আগে দেখেছি বাণিজ্য যুদ্ধ যখন হয়েছে এবং এটার ফলে বৈশ্বিক একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এখন চীনও 34% আবার বসিয়েছে অতিরিক্ত। তো এই বাণিজ্য যুদ্ধ কিন্তু
সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির জন্য নেতিবাচক হবে। তো সব দিক থেকেই এটা বাংলাদেশের রপ্তানির প্রেক্ষাপট থেকে এটা মোটেই কোনো ভালো কিছু আনবে না। সেক্ষেত্রে তো স্যার আমাদের যদি রপ্তানি মার্কিন বাজারে কমে যায়, তো আমাদের তো আসলে মূল পণ্যই হচ্ছে সেখানে গার্মেন্টস, তো সেটা তো আমাদের অর্থনীতিতেও স্যার একটা বিরূপ প্রভাব তৈরি করবে। না, সেটা অর্থনীতিতে বিরূপ প্রভাব তো তৈরি করবে যদি আমরা কোনো স্টেপই না নেই এবং সবকিছু যদি ঠিক থাকে। কয়েকটা ইস্যু এখানে হলো যে, একটা হলো যে এটা ট্রাম্প দৃশ্যতই বার্গেনিং টুল হিসাবে ব্যবহার করছে। সে যেটা তারা ধরেছে তার থেকে অর্ধেক এখন ইম্পোজ করতেছে। তার মানে বাড়াতেও পারে, আবার নেগোসিয়েশন করে অনেকে কমাতেও পারে। এক এক দেশ এক এক ধরনের দৃষ্টিভঙ্গি থেকে এটা করছে। যেমন ইসরায়েল বলছে যে ইসরায়েলের উপরে যে মিনিমাম যে 10% এটি ইসরায়েলের উপরে পড়েছে। ইসরায়েল বলছে যে আমাদের যত আমদানি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে করি আমরা সব শূন্য শুল্ক করে দিলাম। তো তারা একটা বার্গেন করবে যে আমরা তো তোমাদের সব আমদানির উপরে শূন্য শুল্ক করেছি, তোমরা কেন আমাদের আমদানির উপরে 10% শুল্ক বসাচ্ছ, বার্গেন করবে। চীন ওই পথে যায় নাই। চীন গিয়েছে যে তারাও 34%-এর তাদের উপরে 34% বসিয়েছে অতিরিক্ত শুল্ক, তারাও তাদের উপরে 34% বসিয়ে দিয়েছে। তো এই এক এক দেশ এক এক রকম ভাবে কিন্তু যাবে। ইউরোপিয়ান ইউনিয়নও হয়তো ওইভাবে যেতে পারে। আবার অন্য দিক থেকে থাইল্যান্ড যেমন বলেছে যে আমরা চেষ্টা করব যাতে মার্কিন আমদানি বাড়িয়ে আমাদের সাথে তাদের যে ঘাটতিটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেটা যাতে কমতে পারে। অর্থাৎ থাইল্যান্ডের যে উদ্বৃত্তটা আছে বাণিজ্য উদ্বৃত্ত সেটা যাতে কমে। সো এইটা বিভিন্ন ভাবে বিভিন্ন দেশ করছে। আমাদের একটা যেটা আমরা বলতে পারি যে আমাদের যে আমদানি শুল্ক মার্কিন পণ্য যেগুলো আমরা আমদানি করি $2.2 বিলিয়ন মতো, এগুলোর উপরে কিন্তু আমাদের শুল্ক খুবই কম। হ্যাঁ, আমাদের আমরা তুলা আমদানি করি, আমরা হলাম বিশ্বে মার্কিন তুলা আমদানিকারক দেশের মধ্যে পঞ্চম। তো আমরা যে তুলা আমদানি করি এটার উপরে শূন্য শুল্ক। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে আমদানি করি, আমরা তাদের কাছ থেকে যে গম আমদানি করি, আমরা সয়াবিন আমদানি করি, এগুলোর উপরে শূন্য শুল্ক। আমরা আরেকটা বড় আমদানি হলো এলপিজি গ্যাস, সেটার উপরে 5%। আমাদের স্ক্র্যাপ আয়রন আমরা আমদানি করি, সেটার উপরে 4%। তো আমাদের গড় আমদানি শুল্ক মার্কিনের উপরে আমাদের কিন্তু 2-3%-এর বেশি না, কিন্তু আমাদেরটার উপরে কিন্তু আগে তাদের 15% ছিল। তো এটা কিন্তু একটা আলাপ আলোচনা করা যায় যে দেখো এইটা শুল্কটা আরোপের আগে আমাদের শুল্ক হার ছিল হলো 2-3%। আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি, সুতরাং তোমাদের একটা সুবিধা। কিন্তু আমরা যখন রপ্তানি তোমার বাজারে করতাম তখন কিন্তু তোমার সেখানে আমদানি শুল্ক কিন্তু গড়ে 15% পড়তো আমাদের এই তৈরি পোশাকের জন্য। তো এইটা একটা যে আমাদের উপরে, তারপরও 15-র উপরেও আবার 37%, এটা তো যুক্তিসঙ্গত না। যদিও তারা বলেছে কেবলমাত্র তারা শুল্ক চিন্তা করে নাই, তারা অশুল্ক বিভিন্ন বাধা ইত্যাদি এক্সচেঞ্জ রেট পলিসি এগুলোও চিন্তা করেছে। তো এইটা হলো একটা। দ্বিতীয় হলো যে আমরা যে কাপড় ওখানে পাঠাই তার একটা অংশ কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে তুলা আমদানি করছি শূন্য শুল্ক দিয়ে আমদানি করা হয়, এটার মধ্যে কোনো শুল্ক নাই। তো সেইটার থেকেই আবার তৈরি পোশাক আমরা রপ্তানি করছি। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলেছেন যে আমরা যে আমদানি করি সেখানে যদি মার্কিন রপ্তানিকৃত পণ্য থাকে তাহলে আমরা কিছুটা শৈথিল্য দেখাবো। তো এইখানে তো একেবারে ডাইরেক্ট একটা এক্সাম্পল যে আমরা তাদের কাছ থেকে আমদানি করছি তুলা, সেটাও উপরেও কোনো শুল্ক নাই, সুতরাং আরো শক্ত হলো যুক্তিটা। এবং সেইটার থেকে তৈরি পোশাক প্রস্তুত করে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা সেটা রপ্তানি করছি, সেটার উপরে অলরেডি 15%-এর শুল্ক আবার বসানো আছে। তো একটা স্ট্রং আর্গুমেন্ট কিন্তু এখানে দাঁড় করানো যায়। সামনে টিকফা আলোচনা আছে, আমাদের যে প্ল্যাটফর্ম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক ইউএসটিআর এর সাথে, সেই ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের তাদের প্রতিনিধিরা আসবেন। এটা মার্চে হওয়ার কথা ছিল, প্রতি বছর হয় একবার, আবার অনলাইনেও আরেকবার হয়। তো এইবার কিন্তু একটা ভালো সুযোগ আমাদের আছে, মার্চেরটা হয় নাই। এখন যদি আমরা তাড়াতাড়ি এরকম একটা করতে পারি তাহলে কিন্তু সেখানে এই যুক্তিগুলো আমরা কিন্তু শক্তভাবে উপস্থাপন আমরা করতে পারি। তো এক্ষেত্রে স্যার সরকারের পক্ষ থেকে আসলে কি উদ্যোগ নেওয়া উচিত, এবং আমি যদি বলি যারা এক্সপোর্টার বেসরকারি উদ্যোগও কি থাকতে পারে বলে আপনি মনে করেন? না, এখানে তো অবশ্যই যেটা বললাম যে সরকারের প্রথম আমার মনে হয় যে উদ্যোগ যেটা হলো সেটা হলো দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা
কারণ ট্রাম্প একটা প্রেশার দেওয়ার জন্যই এটা করছে। সে আলাপ আলোচনা করবে, এক এক দেশের সাথে এক এক রকম ভাবে এটা যাবে, এটা স্থায়ী হবে বলে মনে হয় না। সুতরাং আলোচনা যত তাড়াতাড়ি করা যায়, আর যেহেতু আমাদের টিকফে একটা প্ল্যাটফর্ম আছে এবং সেটার বৈঠকও হওয়ার কথা ছিল, সুতরাং সেটা আমরা কাজে লাগাতে পারি দ্রুততার সাথে। এই বৈঠকটা আমরা তাদেরকে রিকোয়েস্ট করে তাদের টিম আসবে এবং এটা আমরা আলোচনা করতে পারি। এটা হলো এক। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমাদের তো বৈশ্বিক এটা যদি স্থায়ী হয় এবং বৈশ্বিক একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয় এবং এটার ফলে যদি বাণিজ্য কমে যায়, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায়, তাহলে তো অন্যান্য দেশের উপরেও এটার একটা এফেক্ট হবে। তো সেক্ষেত্রে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য যেসব দেশে আমরা তৈরি পোশাক রপ্তানি করি, বিশেষত আমি বলবো যে আমাদের আঞ্চলিক সহযোগিতার যে জায়গাটা, বিনস্টেক তো হয়ে গেল 4 তারিখে। তো সেই সব জায়গাগুলোতে আমাদের আরো নজর দিতে হবে, কিভাবে আমরা আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করে আমাদের নির্ভরশীলতাটাও আমরা কমাতে পারি, সেদিকটাতেও নজর দিতে হবে। তো একদিকে আলোচনাও করতে হবে যাতে আমাদেরটা এটা কমানো হয়, যৌক্তিক কারণ আছে যেটা বললাম। আবার অন্যদিকে আমাদের আঞ্চলিক যে সহযোগিতা, বাজার বৈচিত্র্যকরণ, সেটার দিকেও আমাদের বেশি নজর দিতে হবে। আর মূল কথা যেটা, সেটা হলো আমার প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করা। ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া সাথে এক ধরনের হবে, ভারত পাকিস্তানের সাথে আরেক ধরনের, তাদের তো কমেছে, কম হারে তাদের বেড়েছে আমাদের তুলনায়। তো সেইটাকে বিবেচনায় রেখে আমাদের রপ্তানিকারকরা তাদের সক্ষমতা কিভাবে বাড়াতে পারেন, এখানে তাদেরও এন্টারপ্রাইজ লেভেলে কাজ করতে হবে, উৎপাদনশীলতা বাড়ানো সেটার দিকে। আবার সরকারেরও যে তাদের যে শুল্কর বাইরে যেসব খরচগুলি তাদের হয় উৎপাদন খরচের, ট্রেড ফেসিলিটেশন, লজিস্টিক্স পলিসি, আমাদের লজিস্টিক্স এবং নন টেরিফ বিভিন্ন যেসব ইস্যু, সেখানে তো আমাদের খরচ অনেক বেশি হয় আমাদের রপ্তানিকারকদের। তো এই জায়গাগুলোতে আমরা তাদেরকে সহায়তা করতে পারি এবং সেটা যদি করা যায় তাহলে কিন্তু এই শুল্ক বৃদ্ধির চাপটাও কিছুটা কমানো যাবে, আমাদের প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে। সুতরাং আমাদের রপ্তানিকারকদেরও এখানে অনেক চাপ সৃষ্টি হয়েছে, তাদের কাজ করতে হবে। আবার সরকারের পক্ষ থেকেও যেসব জায়গাগুলোতে আমরা তাদেরকে সহায়তা করতে পারি, এফটিএ, এই নেগোসিয়েশন, এগুলো তো সরকারের কাজ, এটা তো প্রাইভেট সেক্টর করবে না। বা লজিস্টিক্স পলিসি আছে, এটা বাস্তবায়ন হচ্ছে না। বা আমাদের ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট করা হয়েছে 2018 সালে, সেগুলো পায় না। তো এইসব জায়গাগুলোতে আমাদেরকে এখন আরো বেশি আর কি নজর দিতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।